ভিডিওতে আমরা ডিসকাস করব ফ্রিকশনের সি আর ডি টপিক নিয়ে। তার মধ্যে সি টপিকে যেটা আছে অরিজিন অফ ফ্রিকশন। তাহলে কোনো একটা ব্লককে যদি অন্য সারফেসের উপর দিয়ে আমি মুভ করানোর চেষ্টা করি, তাহলে ফ্রিকশনাল ফোর্স তো একটা জেনারেট করছে, ঠিক কথাই, কিন্তু এর অরিজিনটা কি? এই অরিজিনটা এক্সপ্লেন করার জন্য অ্যাকচুয়ালি দুটো থিওরি আছে আমাদের। নাম্বার ওয়ান, ক্লাসিক্যাল থিওরি বলছে যে এই ফ্রিকশনাল ফোর্সটার অরিজিন হচ্ছে রাফনেস অফ সারফেস। মানে ঘটনা হচ্ছে যে বলছে যখনই কোনো একটা সারফেস তুমি রাফ করবে, ঠিক আছে, এবার যদি কোনো একটা বডিকে রাফ সারফেসের উপর দিয়ে আমি স্লাইড করার চেষ্টা করি, তাহলে ফ্রিকশন বেশি হবে। কেন? রাফনেস বেশি হবে। মানে ঘটনা হচ্ছে, ব্যাপার হচ্ছে, বলছে একটা টেবিলকে, যেমন আমাদের এই বোর্ডটাকে, ঠিক আছে, এই বোর্ডটাকে দেখে মনে হচ্ছে যে দিস ইজ ভেরি ভেরি স্মুথ, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো এর মধ্যেও আপ ডাউন আছে, মানে বেশ কিছু ইরেগুলারিটি রয়েছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে যখন আমি এই পেনটাকে স্লাইড করাবার চেষ্টা করব, এর মধ্যে দিয়ে একে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তখন কিন্তু এই যে কন্টাক্ট সারফেস, এই যে বডিটাকে যাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তার মধ্যেও ইরেগুলারিটি কিছু আছে, এর মধ্যেও কিছু ইরেগুলারিটি রয়েছে। এই ইরেগুলারিটি দুটোর মধ্যে একটা আটকে যাওয়ার ব্যাপার হয়, ঠিক আছে। দেয়ার ইজ এ ইন্টারলকিং, ঠিক আছে। এই ইন্টারলকিং এর জন্যই যখন আমি এক্সটার্নাল ফোর্স অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছি, তখন কিন্তু এই বডিটা মুভ করতে চাইছে না। দিস ইজ দ্য অরিজিন অফ classical theory. This is the origin of friction according to classical theory. That is, এক কথায় বলতে গেলে এই according to classical base origin কি? ফ্রিকশনের রাফনেস অফ দ্য সারফেস, ঠিক আছে। এইবার এই ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী আমরা যখন ফ্রিকশনকে যখন এক্সপ্লেন করা হচ্ছিল, তখন দুটো এর প্রবলেম আছে, ঠিক আছে। এইটার প্রবলেম, এই থিওরি অনুসারে ফ্রিকশনকে এক্সপ্লেন করার সময় প্রবলেম নাম্বার ওয়ান যেটা দেখা যাচ্ছে, বলছে আমি যদি কন্টাক্ট এরিয়া ইনক্রিজ করে দিই, ঠিক আছে, কন্টাক্ট এরিয়া যদি ইনক্রিজ করে দিই, তাহলে ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করে যাওয়ার কথা। অ্যাকর্ডিং টু দিস থিওরি ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করে যাওয়ার কথা। তাহলে এরিয়া ইনক্রিজ করে দিলে ফ্রিকশন ইনক্রিজ করা উচিত থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি ফ্রিকশন কিন্তু কনস্ট্যান্ট থাকছে। বাট ফ্রিকশন কনস্ট্যান্ট থাকছে প্র্যাকটিক্যালি, যেটা আমরা লস অফ ফ্রিকশনে লিখেছিলাম যে ফ্রিকশনাল ফোর্স এরিয়ার উপর, কন্টাক্ট এরিয়ার উপর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এরিয়া, কন্টাক্ট এরিয়া যদি বেশি হয়ে যায়, তাহলে আমার কি হচ্ছে, মানে ইন্টারলকিংটা বেশি হয়ে যাওয়ার কথা। তাহলে ইন্টারলকিং, ইরেগুলারিটি গুলোর মধ্যে ইন্টারলকিং যদি বেশি হয়, তাহলে ফ্রিকশনাল ফোর্স আমার ইনক্রিজ করে যাওয়ার কথা, ঠিক আছে। থিওরি তাই বলছে। তাহলে থিওরিটিক্যালি ফ্রিকশন বেশি হওয়ার কথা, বাট ফ্রিকশন কিন্তু প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট আছে। তাহলে এই ক্লাসিক্যাল থিওরি কিন্তু এইটাকে এক্সপ্লেন করতে পারছে না যে কেন হচ্ছে। নেক্সট, প্রবলেম নাম্বার টু হচ্ছে আমার, যদি মনে কর ফর এক্সট্রা স্মুথ সারফেস, ফর এক্সট্রা স্মুথ সারফেসেস, মানে দুটো সারফেসকে মনে কর যাকে স্লাইড করব এবং যার উপর দিয়ে স্লাইড করাবো, এই দুটো সারফেসেসকে এক্সট্রা স্মুথ, মানে দারুণ পলিশ করা হয়েছে, ঠিক আছে। একদম সেই টার্মটাকে আমরা বলছি এক্সট্রা স্মুথ সারফেস। এক্সট্রা স্মুথ সারফেসের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দিস থিওরি ফ্রিকশন
ডিক্রিজ করে যাওয়ার কথা। তাহলে ফ্রিকশন এই থিওরি অনুসারে ফ্রিকশন ডিক্রিজ করে যাওয়ার কথা। তাহলে এটা কি থিওরিটিক্যালি ফ্রিকশন ডিক্রিজ করার কথা, বাট ফ্রিকশন ইনক্রিজেস প্র্যাকটিক্যালি। বাট প্র্যাকটিক্যালি কিন্তু ফ্রিকশন এই এক্সট্রা স্মুথ সারফেসের ক্ষেত্রে ফ্রিকশন কিন্তু ইনক্রিজ করে যায়। তাহলে এই দুটো ফেনোমেনাকে, এই দুটো প্রবলেমকে কিন্তু এই ক্লাসিক্যাল থিওরি এক্সপ্লেন করতে পারছে না বলে নেক্সট আমাদের ফ্রিকশনের কেসে একটা মডার্ন থিওরি বেরিয়েছে। এই মডার্ন থিওরি বলছে ফ্রিকশনাল ফোর্সের অরিজিন হচ্ছে দা প্রেসার ডিউ টু, এই থিওরি অনুসারে অ্যাকচুয়ালি এর অরিজিন হচ্ছে, ফ্রিকশনাল ফোর্সের অরিজিন হচ্ছে প্রেসার ডিউ টু adhesive force on actual contact area। মডার্ন থিওরি বলছে প্রেসার ডিউ টু অ্যাডহেসিভ ফোর্স অন অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া। ঠিক আছে, এই অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়ার উপর কত অ্যাডহেসিভ ফোর্স, সেই অ্যাডহেসিভ ফোর্সটা যে প্রেসার দিচ্ছে সেই প্রেসারের ভ্যালুর উপর অ্যাকচুয়ালি ফ্রিকশন ডিপেন্ড করে। তাহলে বোঝা যাক, এই টার্মটা একটু এক্সপ্লেন করে বলে দিই যে আমরা অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স আমরা কিন্তু পড়েছি সারফেস টেনশন চ্যাপ্টার। ঠিক আছে, তো সারফেস টেনশন চ্যাপ্টারে অ্যাডহেসিভ ফোর্স মানে কি ছিল? দুটো ডিফারেন্ট কাইন্ডের মলিকুল, ওদের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, এইবার যখন আমি একটা সারফেসের মধ্যে দিয়ে এরকম একটা ব্লককে মুভ করাবার চেষ্টা করছি, এর মলিকুল আছে, আবার এই সারফেসের কিছু মলিকুল আছে, এরা ডিফারেন্ট কাইন্ডের মলিকুল, এদের মধ্যে তাহলে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে, এই যে অ্যাডহেসিভ ফোর্সটা, সেটা দেখ, এই যে সারফেস, একটা সারফেস যে আরেকটা সারফেসের উপর আছে, এখানে আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই লোয়ার সারফেসের গোটা এরিয়াটাই বোধহয় এই নিচের সারফেসের সঙ্গে টাচে আছে, কিন্তু বাস্তবে তা হয় না। প্র্যাকটিক্যালি যেটা হয়, এই লোয়ার সারফেস এরিয়াটা যদি 10⁴ ইউনিটের ভ্যালু হয় টোটাল সারফেস এরিয়া, তাহলে এর মধ্যে 1 ইউনিট এরিয়া অ্যাকচুয়ালি এই সারফেস দুটোর মধ্যে কন্ট্যাক্টে আছে। দেখ, বোঝা গেল কিনা ভালো করে দেখ। আচ্ছা, আমি আরেকটু ভালো করে বলি যে এই যে কন্ট্যাক্ট এরিয়াটা আছে, অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই কন্ট্যাক্ট এরিয়া এটা দুটো টাইপের। নাম্বার 1 অ্যাপারেন্ট কন্ট্যাক্ট এরিয়া, নাম্বার 2 অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া। ঠিক আছে, কন্ট্যাক্ট এরিয়া অ্যাকচুয়ালি দুটো টাইপের, একটা অ্যাপারেন্ট কন্ট্যাক্ট এরিয়া, একটা হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া। তাহলে অ্যাপারেন্ট কন্ট্যাক্ট এরিয়া বলছে, অ্যাপারেন্ট মানে আমরা যখন ভাবছি একটা ব্লক এর উপর বসানো আছে, তাহলে টোটাল এরিয়াটাই বোধহয় টাচে আছে নিচের সারফেসটার সঙ্গে, তা কিন্তু হয় না। এই অ্যাপারেন্ট কন্ট্যাক্ট এরিয়া যদি 10⁴ ইউনিট ভ্যালু হয়, তাহলে অ্যাকচুয়ালি এরিয়া কন্ট্যাক্টে যেটা থাকে সেটা হচ্ছে 1 ইউনিট হয়। তাহলে ভেবে দেখ, এর তুলনায় এই অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া ভেরি 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 লেস। ঠিক আছে, তো অ্যাপারেন্ট কন্ট্যাক্ট এরিয়া এটা, অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া কিন্তু এটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি যে অরিজিনটা বলছে অ্যাকর্ডিং টু মডার্ন থিওরি, এই যে অ্যাডহেসিভ ফোর্সটা, ডিফারেন্ট কাইন্ডের মলিকুলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সটা, সেই অ্যাডহেসিভ ফোর্স পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ প্রেসার ডিউ টু অ্যাডহেসিভ এরিয়া। ঠিক আছে,
প্রেসার ডিউ টু তাহলে অ্যাডিসিভ ফোর্স, সেটা কি হবে এই অ্যাডিসিভ ফোর্স পার অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া। এই অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়াকে আমরা এখানে এ দিয়ে ডিনোট করছি। তাহলে এই অ্যাডিসিভ ফোর্স বাই অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া, এটার নাম হচ্ছে প্রেসার। বলছে এই প্রেসারটা যখনই কোনো দুটো সারফেসের জন্য যখনই ইনক্রিজ করবে, যদি সামহাও প্রেসারটা ইনক্রিজ করে তাহলে কিন্তু ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করবে, আর প্রেসার যদি ডাউন হয় তাহলে কিন্তু ফ্রিকশন ডিক্রিজ করবে। এই প্রেসারের উপর বলছে এই প্রেসারটা হচ্ছে মানে অ্যাকর্ডিং টু মডার্ন থিওরি অরিজিন অফ ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এটাই যদি হয়, নেক্সট আমার এই যে ক্লাসিক্যাল থিওরিতে দুটো প্রবলেম ছিল, দেখি এই দুটোকে এক্সপ্লেন করতে পারে কি, তাহলে মডার্ন থিওরি থাকবে। আচ্ছা, তাহলে প্রবলেম নাম্বার 1 এ আমার যেটা ছিল, এরিয়া ইনক্রিজ করলে ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস থিওরি আমি যদি এরিয়া ইনক্রিজ করি, ঠিক আছে, এরিয়া যদি ইনক্রিজ করি, বলছে এখানে এরিয়া বলতে কিন্তু অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া। তাহলে অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া যদি ইনক্রিজ করি, বলছে তার সঙ্গে প্রপোর্শনালি এই অ্যাডিসিভ ফোর্সটাও তো ইনক্রিজ করে যাবে। তার কারণ কি, কন্ট্যাক্ট এরিয়া যত বাড়বে তত ওই মলিকুলগুলো কিন্তু সব কাছাকাছি চলে আসছে। কন্ট্যাক্ট এরিয়া বাড়ছে মানে ফোর্সটাও, এই অ্যাডিসিভ ফোর্সটাও কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। কারণ যত মলিকিউলগুলো টাচে আসছে, ক্লোজ হচ্ছে, তত কি ফ্রিকশনাল ফোর্স অ্যাডিসিভ ফোর্স ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে এবার আমি যদি এরিয়াকে তাহলে ইনক্রিজ করি, সিমিলারলি পুরো সেম রেশিওতে ফ্রিকশনও চেঞ্জ হয়ে যাবে, অ্যাডিসিভ ফোর্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই দুটো যদি প্রপোর্শনালি ইনক্রিজ করে যায়, তাহলে এই দুটোর যে রেশিও প্রেসার, এটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রেসারটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ফ্রিকশন কি হবে, ফ্রিকশন কনস্ট্যান্ট থাকবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরি প্রবলেম নাম্বার 1 কিন্তু এক্সপ্লেন করা গেল। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 ছিল ফর এক্সট্রা স্মুথ সারফেস। আচ্ছা, ফর এক্সট্রা স্মুথ সারফেসের ক্ষেত্রে কি হচ্ছে, কন্ট্যাক্ট এরিয়া যখন আমি স্মুথ, প্রচন্ড ভালো রকম স্মুথ করে দিচ্ছি, তখন অ্যাকচুয়াল কন্ট্যাক্ট এরিয়া কিন্তু রাইজ করছে, বাট সাইমালটেনিয়াসলি ফোর্স অফ ফ্রিকশনটা ভেরি রাইজ করে যাচ্ছে, অ্যাডিসিভ ফোর্সটা ভেরি রাইজ করছে। তার কারণ কি, যখনই আমি দুটো সারফেসকে পুরো স্মুথ করে দিয়েছি, প্রায় অলমোস্ট সব মলিকিউলগুলো সব মলিকিউলের সঙ্গে টাচে আছে। দ্যাট ইজ এইটা ডিসটেন্সটা যেহেতু ইন্টারমলিকুলার ডিসটেন্স যেহেতু ডিক্রিজ করে গেছে, এই ডিফারেন্ট কাইন্ডের মলিকিউলগুলোর মধ্যে ডিসটেন্স যেহেতু ডিক্রিজ করে গেছে, সাফিসিয়েন্টলি ডিক্রিজ করেছে, তাই এই ফোর্সটা, অ্যাডিসিভ ফোর্সটা ভেরি হাই হয়ে গেছে। আর এই অ্যাডিসিভ ফোর্সটা ভেরি হাই বলেই এদের যে রেশিওটা, দ্যাট ইজ এই প্রেসারটা কি হয়েছে, প্রেসারটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করে গেছে। তাহলে প্রেসার যদি ইনক্রিজ করে, ফ্রিকশনাল ফোর্স কি হবে, ইনক্রিজ করবে। তো দ্যাট ইজ এক্সটার্নাল, মানে এই প্র্যাকটিক্যালি ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করছিল, সেটাকে মডার্ন থিওরি কিন্তু এক্সপ্লেন করে দিল। তাহলে দ্যাট ইজ দ্য অরিজিন অফ ফ্রিকশনাল ফোর্স। নেক্সট আমরা টপিক ডি তে যেটা ডিসকাশন করব, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মানে দেখ, মনে কর এখানে একটা বডি আছে, এই ব্লকটাকে এখানে আমি বসিয়েছি, এই ব্লকটার উপর ফার্স্ট এমজি ফোর্স হচ্ছে ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, রিঅ্যাকশন ফোর্স হচ্ছে কিন্তু আপওয়ার্ড অ্যাক্ট করছে। আচ্ছা, এক্সটার্নাল ফোর্স কিন্তু এইভাবে অ্যাক্ট করছে, ফ্রিকশনাল ফোর্স কিন্তু এইভাবে অ্যাক্ট করছে। ব্যাস, এই একটা বডিকে যখনই আমি মুভ করানোর চেষ্টা করছি, এই বডির উপর সাইমালটেনিয়াসলি 4টে ফোর্সের অ্যাকশন আছে। ঠিক আছে, আচ্ছা, এই 4টে ফোর্সের অ্যাকশনের মধ্যে এই জিনিসটাকে আমি যদি এখানে ভেক্টর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করছি, এই হচ্ছে আমার xy কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে এই ফোর্সটা আমার এই অরিজিন গুলোকে আমি কোইনসাইড করাবো ওতে, সবকটা ফোর্স, যেটা ভেক্টর মেথডে আমরা করতে পারি।
ঠিক আছে, এই ফোর্সের অরিজিন ছিল এটা, তাহলে আমি যদি এখানে রিপ্রেজেন্ট করি তাহলে ফোর্সটা হয়ে যাবে এরকম, এই ফ্রিকশনাল ফোর্সটা ছিল এরকম ট্যানজেনশিয়াল, আমি যদি এই অরিজিনটাকে মার্চ করাই তাহলে ফ্রিকশনাল ফোর্স হয়ে যাবে এইরকম। ঠিক আছে, এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হয়ে যাবে আমার এইরকম আপওয়ার্ড, এই ফোর্সটা ডাউনওয়ার্ড ফোর্সটা আমার হয়ে যাবে এইরকম mg ডাউনওয়ার্ড। তাহলে এই টোটাল বডিটার উপরে চারটে ফোর্স আমি এখান থেকে সেই রেজোলিউশন মেথডে যেমন অরিজিন কোইনসাইড করাতে হয় সেরকম যদি কোইনসাইড করে তাহলে এই চারটে ফোর্স এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি এখানে এইটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, এবার বলি যে এইটা যদি আমার স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হতো, ঠিক আছে, মানে এই বডিটাকে মনে কর মুভ করাতে করাতে জাস্ট মুভ করাবার মানে টেন্ডেন্সি এসেছে, জাস্ট এরপরে একটু ফোর্স বেশি দিলেই ও মুভ করে যাবে, সেইটা হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। সেই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু আর যেটা আর নরমাল রিঅ্যাকশন ফোর্স, এই দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করি অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল, যদি অ্যাড করি তাহলে এখানে একটা ভেক্টর আসবে, এই ভেক্টরটার নাম কি, আমি মনে কর এই ভেক্টরটাকে আমি r প্রাইম দিয়ে ডিনোট করলাম, মানে এই ভেক্টরটা হচ্ছে r আর f s m এর রেজাল্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই যে রেজাল্ট্যান্টটা, এই যে r আর f s m এর যে রেজাল্ট্যান্টটা সেটা এই ভার্টিক্যাল ডিরেকশনের সঙ্গে আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের সঙ্গে একটা অ্যাঙ্গেলে আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই আছে, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, এবার আমি যদি দেখ r প্রাইমের সঙ্গে এই অ্যাঙ্গেলটা লেগে আছে, দ্যাট ইজ আমি এখানে বলতে পারি যে r প্রাইম cos ল্যামডা ইকুয়াল টু হচ্ছে r, আর r প্রাইমের যেটা sin ল্যামডা সেটা হচ্ছে আমার mg। দেখ r প্রাইমের যেটা cos অ্যাঙ্গেল cos ভ্যালু সেটা হচ্ছে r এর সাথে ইকুয়াল, আর r প্রাইমের যেটা cos মানে লেগে থাকে না যেটা, দ্যাট ইজ fsm, সরি এটা mg নয়, এটা হচ্ছে fsm হবে, fsm এই ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা আমি যদি এবার এই fsm বাই r এই ভ্যালুটা ইনপুট করি, আচ্ছা এই দুটো স্কয়ার করে যদি সাম করে দিই তাহলে দেখ r প্রাইম স্কয়ার ইকুয়াল টু হবে কি, এটা cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 হয়ে যাবে, এদিকে কি হবে r স্কয়ার প্লাস fsm তার স্কয়ার, দ্যাট ইজ রেজাল্ট্যান্টের আমার ভ্যালুটা কি আসছে, রেজাল্ট্যান্ট ইকুয়াল টু রুট r স্কয়ার প্লাস fsm স্কয়ার। ঠিক আছে, তাহলে এই রেজাল্ট্যান্ট যেটা ফ্রিকশনাল ফোর্স আর নরমাল রিঅ্যাকশন ফোর্সের যেটা রেজাল্ট্যান্ট সেই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। আচ্ছা এবার আমি যদি এটা বের করতে চাই, মনে কর আমি এখান থেকে রেশিও করছি fsm বাই rf, fsm মানে দেখ এই ভ্যালুটা, r হচ্ছে এই ভ্যালু, তাহলে এই রেশিওটা যদি নিই তাহলে কি হবে, দেখ উপরে হবে r প্রাইম sin ল্যামডা, fsm এর ভ্যালু r প্রাইম sin ল্যামডা, r এর ভ্যালু হচ্ছে r প্রাইম cos ল্যামডা, তাহলে এটা হচ্ছে r প্রাইম cos ল্যামডা, তাহলে fsm বাই r এই ভ্যালুটা আমার কি হবে মিউ s ইকুয়াল টু tan ল্যামডা। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ যে সরি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যেটা সেটা ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল অফ দা ফ্রিকশনের সাথে ইকুয়াল। ঠিক আছে, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট থিওরেম। আচ্ছা তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ব্যাপারটা গেল, নেক্সট হচ্ছে আমি এখানে ডিফাইন করতে পারি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ কোণ বলে একটা ব্যাপার আছে কিন্তু, বা ফ্রিকশন কোণ অনেকে বলে। ঠিক আছে, ফ্রিকশন কোণটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার বলে দিচ্ছি। মনে কর এই যে রেজাল্ট্যান্টের যে একদম হেডটা মানে টার্মিনাল পয়েন্টটা,
এই রেজাল্টেন্টের যে টার্মিনাল পয়েন্টটা আমি যদি মনে কর এই অ্যাপ্লাইড ফোর্সটা, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্সটা আমি ফার্স্ট এরম ডিরেকশনে দিয়েছি, তাহলে এই ফোর্সটার অ্যাকচুয়ালি এর যেটা হেড মানে সরি এর যেটা টার্মিনাল পয়েন্ট আর প্রাইমের যে রেজাল্টেন্ট সেটা এখানে এসেছে। নেক্সট আমি যদি অ্যাপ্লাইড ফোর্সটা এই ডিরেকশনে করি এটা এখানে আসবে, এরম যদি করি এখানে আসবে। দ্যাট ইজ আমি যদি অ্যাপ্লাইড ফোর্সের এরকম 360 রোটেশন করাই, টোটাল যদি রোটেশন করাই, তাহলে এই আর প্রাইমের যে টার্মিনাল পয়েন্টটা এটা একটা কোণের উপর লাই করে, এখানে একটা কোণের ফর্মেশন হয়, এখানে কিন্তু একটা এই আর প্রাইমের টার্মিনাল পয়েন্টটা একটা কোণের উপর লাই করে। এই কোণটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কোণ অফ ফ্রিকশন। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি বলে রাখলাম এটা কোণ অফ ফ্রিকশন বলে। যাই হোক, নেক্সট হচ্ছে আমাকে যেটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ কথাটা অ্যাপ্লিকেবল কিন্তু একটা ইনক্লাইন প্লেনের জন্য। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ মানে আমাকে একটা ইনক্লাইন প্লেন এখানে ড্রয়িং করতে হবে। এই হচ্ছে আমার একটা ইনক্লাইন প্লেন। মনে কর এই ইনক্লাইন প্লেনের উপর একটা ব্লক রাখা আছে। আমরা লস অফ মোশনে এটা পড়েছি যে এর উপর যদি একটা ব্লক রাখা থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্সটা কি হয় না mg sin থিটা হয়। ঠিক আছে, এই ডাউনওয়ার্ড ফোর্সটা হচ্ছে আমার mg sin থিটা হয়। ঠিক আছে, এইবার মনে কর এই ইনক্লাইন প্লেনের স্লোপটা আমার একটু ডিক্রিজ করানো আছে, কম আছে, তাহলে এই ব্লকটা কিন্তু এর উপর দিয়ে পড়ে যাবে। এই ব্লকটা কিন্তু এরকম স্লাইডিং ডাউন মানে নিচে নেমে যাবে না আর কি, সোজা। ঠিক আছে, এবার যদি আমি এরকম করি যে এই ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে করতে এমন একটা মানে অ্যাঙ্গেলে সেট করলাম, এরকম করতে করতে ম্যাক্সিমাম একটা অ্যাঙ্গেলে যে যদি এমন একটা অ্যাঙ্গেলে ধর সেট করি যে ভ্যালুটা করলে আমার এই ব্লকটা জাস্ট নিচে পড়ার টেন্ডেন্সি হবে, তাহলে এই নিচে পড়ার টেন্ডেন্সি যেটা, তাহলে এই থিটার ভ্যালুটা যখন আমি মনে কর ফাই করে দেব, এই থিটার ভ্যালুটা আমি চেঞ্জ করতে করতে যখন মনে কর ফাই করব, তখন এই ডাউনওয়ার্ড ফোর্সটা আমার কি হয়ে যাবে, এই ডাউনওয়ার্ড ফোর্সটা আমার তখন হয়ে যাবে, এই ডাউনওয়ার্ড ফোর্সটা তখন হয়ে যাবে mg sin ফাই। ঠিক আছে, থিটা যখন ফাই হয়ে যাবে, থিটাকে যদি আমি এই করতে করতে ওই কন্ডিশনে অ্যাচিভ করাই তাহলে থিটাটা তখন ফাই হয়ে যাবে, তখন এই ডাউনওয়ার্ড ফোর্সটা mg sin ফাই হয়ে যাবে। তখন এই জাস্ট মানে আর একটু বেশি হলেই কিন্তু পড়তে আরম্ভ করবে এইরকম কন্ডিশনে। এইরকম কন্ডিশনে এর যে কন্ট্যাক্টে ফ্রিকশনাল ফোর্সটা সেটা s এর ম্যাক্সিমাম ভ্যালুতে fsm হয়ে যাবে। ঠিক আছে, এই কন্ডিশনে মানে কাইনেটিকের জাস্ট আগের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাই হচ্ছে স্ট্যাটিকের ম্যাক্সিমাম ভ্যালু, লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন। তাহলে এই লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন তখন এই ফোর্সটা এর ফোর্সের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। দ্যাট ইজ এই ফোর্সটা তখন কি হয়ে যাবে আমার fsm ইকুয়াল টু হয়ে যাবে mg sin ফাই। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ এই কেসে আমার এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স আমার এখানে কি হবে, আচ্ছা এখানে mg অ্যাকচুয়ালি এই ডিরেকশনে, mg এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়, দ্যাট ইজ এইটা mg cos থিটা হয়। আর এই mg cos থিটার পুরো আমি আগেই বলেছিলাম এই যে রিঅ্যাকশন ফোর্সটা এটা কিন্তু সারফেসের নরমাল, তাহলে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে সারফেস এরকম আছে, তাহলে নরমাল কিন্তু এরকম হবে। ঠিক আছে, তাহলে এখানে আর দেখ আপওয়ার্ড ডিরেকশনে আর এই ফোর্সটা ডাউনওয়ার্ড ডিরেকশনে, দ্যাট ইজ r ইকুয়াল টু এখানে mg cos থিটা হবে। তাহলে এখানে আমি আরেকটা ইকুয়েশন লিখতে পারি r ইকুয়াল টু mg cos থিটা। তাহলে r হচ্ছে আমার mg cos থিটা হলো, fsm mg sin ফাই হলো। আচ্ছা সরি, এটা যখন ফাই হয়ে যাবে তখন এটাও ফাই হয়ে যাবে, এগুলো সব কটা ফাই হয়ে যাবে, এটাও ফাই হয়ে যাবে, ওই লিমিটিং কন্ডিশনটাই থিটাটা যখন ফাই,
যখন ফাই হয়ে গেল তখন এইগুলো সব ফাই হয়ে যাবে, এটা ফাই এটা ফাই। ওই লিমিটিং কন্ডিশনটাই শুধুমাত্র, আর থিটা কিন্তু যে কোনো ভ্যালু, ঠিক আছে। লিমিটিং কন্ডিশনটাই এটা ফাই হয়ে যাবে, মানে এটাও ফাই হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমি এটার রেশিও নিই তাহলে কি হবে, এফ এস এম বাই আর ইকুয়াল টু, দেখ রাইট সাইডে আছে আমার mg sin phi, এখানে আছে আমার mg cos phi, দ্যাট ইজ tan phi হয়ে যাবে। তাহলে আমার কি হলো, এফ এস এম বাই আর মানে কি, আমার এফ এস এম বাই আর মানে হচ্ছে আমার এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন আমি কিন্তু এখান থেকেও বের করে নিতে পারি। একটা ইনক্লাইন্ড প্লেনের উপর ব্লক রেখে এই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা সেট করে কিন্তু সেই অ্যাঙ্গেলের tan মানে কিন্তু আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেরিয়ে যাবে। এই অ্যাঙ্গেলটাকে অ্যাকচুয়ালি আমার বলে যে অ্যাঙ্গেল অফ রিপোজ, এই যে টার্মটা অ্যাঙ্গেল অফ রিপোজ ফাই, আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যাকচুয়ালি ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ ব্যাপারটা বোঝা গেল আশা করি। তো অ্যাঙ্গেল অফ রিপোজ, দেখ এইটা মিউ এস ইকুয়াল টু tan phi, আবার এখান থেকে পাচ্ছি মিউ এস ইকুয়াল টু tan ল্যামডা। তাহলে আমি এই দুটো থেকে আমি বলতে পারি না ল্যামডা ইকুয়াল টু ফাই, মানে অ্যাকচুয়ালি টার্ম দুটো আলাদা, দুটো অ্যাঙ্গেল কিন্তু আলাদা, এটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা অ্যাঙ্গেল অফ রিপোজ, বাট দে আর নিউমেরিক্যালি ইকুয়াল, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ নিউমেরিক্যালি কিন্তু এদের ভ্যালু কিন্তু ইকুয়াল হয়।